আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আমার রহমতে ভালো আছেন, বাবা মার কথা শুনছেন এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছেন। আজ আমি আপনাদের হোম স্কুলের পক্ষ থেকে সবার আগে হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। এরপর আজকে আপনাদের চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় 15 নম্বর অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ পার্ট 3 নিয়ে আলোচনা করব, যা কিনা পূর্বে একটি পর্ব এটা নিয়ে আলোচনা করা হয়েছে আপনাদের পার্ট 1 এবং 2 নিয়ে, যার জন্য এই পার্টটায় আপনাদের একটা সার্বিক একটা মিল থাকবে। তবে আজকে যে আলোচ্য বিষয়বস্তুগুলো থেকে সেটা বুঝতে পারবেন যে কি ধরনের মিল থাকতে পারে। তার জন্য আজকে আমরা আলোচ্য বিষয়বস্তুগুলো একটু দেখে নিই। 1970 সালে নির্বাচন ও স্বাধীনতার ডাক, 25শে মার্চের কালো রাত্রি, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের সময়সীমা ও ক্ষয়ক্ষতি, মুক্তিযুদ্ধের প্রাপ্তি এবং এই পুরো ক্লাসটার উপরে একটি মূল্যায়ন পর্ব আছে আর এটা হচ্ছে কতগুলো নমুনা প্রশ্নগুলি রয়েছে। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পূর্বের পার্টগুলোতে যেগুলো মিল রয়েছে, যেমন আমরা স্বাধীনতার যুদ্ধের ক্ষেত্রে আমরা মুজিবনগর সরকার গঠন করেছিলাম, সেই বিষয়ে এর আগে পার্টগুলোতে আমরা পড়েছি। এরপর হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিষয়গুলো আমরা পড়েছি, যে মুক্তিযুদ্ধ আমরা কিভাবে করেছিলাম, সেই ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল সেই বিষয়ে টুকটাক আমরা সেখানে জানতে পেরেছিলাম। এবার আমরা বিস্তারিত জানবো এই পাঠটাতে। তাহলে চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। আমরা পড়েছিলাম গত পাঠে 1970 সালে নির্বাচনের ক্ষেত্রে যখন আমরা জয়লাভ করেছিলাম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায়, তখন তারা আমাদেরকে ক্ষমতা দিচ্ছিল না, যার জন্য আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছিলাম এবং অসহযোগ আন্দোলন করেছিলাম এবং অসহযোগ আন্দোলন কি সেটাও আমরা বলেছিলাম। এখন আমরা জানবো যে 1970 সালের নির্বাচনের পর মূলত স্বাধীনতা যুদ্ধের কোন প্রক্রিয়া এগিয়েছিল। তাহলে প্রথমে যে আমরা পয়েন্টটা লিখেছি 1970 সালে নির্বাচন ও স্বাধীনতার ডাক, অর্থাৎ আমাদের 70 সালে নির্বাচনে যখন আমাদের ক্ষমতা দেওয়া হচ্ছিল না জয়লাভের পরেও, তখন আমরা কি করছিলাম যে নানান ধরনের ওদের যে টালবাহানা ছিল সেই টালবাহানাটা বুঝতে পেরে আমাদের যে নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 7 মার্চে একটা ভাষণ দেয়। সেই ভাষণে মূলত সেই স্বাধীনতার ডাক দেয়, অর্থাৎ স্বাধীনতার যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত থাকতে পারে। তাহলে একটু বইয়ের ভাষা একটু জেনে নিই যে মূলত কোন ভাষায় সে আহ্বান জানিয়েছিল। 1970 সালে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করলো ইয়াহিয়া খান, যখন ইয়াহিয়া খান হচ্ছে সেই পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন। তারই এই নির্দেশে মূলত পাকিস্তানের এই সমস্ত বিষয়গুলো হয়েছে, আমাদের সাথে যা করণীয় সে তার নির্দেশনা এগুলো হয়েছে। ইয়াহিয়া খান যখন আওয়ামী লীগের সরকার গঠন করতে দিকে নানা টাল বাহানা করেছিল, তখন 1971 সালে 7 মার্চ ঢাকা রেসকোর্স ময়দানের এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়ে বলেন, অর্থাৎ সেই স্বাধীনতার ডাকটা ছিল এই, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ছিল স্বাধীনতার ডাক, অর্থাৎ আমাদের এইটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে প্রস্তুত থাকার পর যখন স্বাধীনতার ডাক দেওয়া হলো, স্বাধীনতার ডাকের পরে কি হলো? পরে মূলত তারা এই যে আমাদের 70 সালে নির্বাচনের পরে যে জয়লাভটা হয়েছিল, জয়লাভ করার পর আমাদের ক্ষমতা দিবে বলে বিভিন্ন আলোচনায় তা আমাদেরকে মগ্ন রাখা হয়েছিল এবং বিভিন্ন দফায় দফায় আলোচনা হয়েছিল। সেই আলোচনার একটা পর্ব দেখা যাচ্ছে যে 25শে মার্চে যে আমাদের আক্রমণ করা হয়েছিল, আমাদের উপরে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সে তার কিভাবে সূত্রপাত বা হঠাৎ করে কিভাবে হলো সেটা আমরা এখানে দেখেছি। আমরা যে 16 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা করেন, অর্থাৎ এই যে বললাম দফা দফা আলোচনা, সর্বশেষ আলোচনা ছিল এটা, অর্থাৎ প্রায় 10 দিনের মতো আলোচনা করেছে তারা। এই আলোচনার শেষে তারা যে কোন পদক্ষেপ নিতে চাচ্ছিল বা যাচ্ছিল সেই বিষয়টা আমাদেরকে পুরোপুরি টের পেতে দেয়নি। টের না পেলেও আমাদের বঙ্গবন্ধু সেটা বুঝতে পেরেছিলেন যে তার বানা করছে বা দিবে না দেও, তার জন্য মূলত সে 7 মার্চে সে ভাষণটা দিয়েছিল। এরপর 16 মার্চ থেকে 25শে মার্চ বারবার আলোচনা করার পর তারা আমাদের ক্ষমতা দিবে বলে তারপর সে কি করছে, হঠাৎ করে 25শে মার্চ রাতে আমাদের উপরে আক্রমণ করে বসে, অর্থাৎ সব আলোচনাকে ব্যর্থ করে দিয়ে 25শে মার্চের কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী কোথায় কোথায় আক্রমণ করেছিল আমাদের বাংলাদেশের, অর্থাৎ পূর্ব পাকিস্তানের সর্বপ্রথম যে জায়গাগুলোতে আক্রমণ করেছিল সেই জায়গাগুলোর নাম হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্স, ইপিআর সদর দপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করে। এরপর তো পুরো ঢাকা বাংলাদেশে সেটা ছড়িয়ে যায়, অর্থাৎ 3টা জায়গায় সর্বপ্রথম তার আঘাত এনেছিল এবং এই আঘাতে আমাদের অনেক লোক নিহত হয়েছিল। তাদের মধ্যে ছিল ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য এবং সাধারণ নারী পুরুষ ছিলেন। এরা সবাইকে হত্যা করেছে এদিকে, এবং এই কালো রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, অর্থাৎ তারা এসেই যখন হামলা করে, হামলার প্রথমেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ফেলে, এরপর এই জায়গাগুলোতে অ্যাটাক করে এদেরকে হত্যা করে ফেলে। তাহলে 25শে মার্চে আক্রমণের ক্ষেত্রে সমূহগুলো ছিল এই 3টা, আর নারীকে হত্যাযোগ্য কাদেরকে হত্যা করেছে সেই বিষয়গুলো আমরা জানলাম। এরপর আসি এর পরবর্তী দিক কি হলো। এরপরে মূলত আমাদের দেয়ালে পিঠ থেকে যায় এবং তখন আমরা স্বাধীনতার ঘোষণা করি, অর্থাৎ
তোমাদের সাথে আমরা থাকতে চাই না, যার জন্য আমরা এই স্বাধীনতা ঘোষণা করি। আর এই দিনটার জন্যই মূলত, এই ঘোষণার জন্য মূলত আমরা এখনো স্বাধীনতা দিবস পালন করি। বঙ্গবন্ধুকে পাকিস্তানের সেনাবাহিনী গ্রেপ্তারের আগে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর ভিত্তিতে 26শে মার্চ শুরু হয় স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ এই যে ওয়্যারলেস বার্তা তার ঘোষণা দেওয়ার পরে মূলত তাকে গ্রেপ্তার করা হয়। ওয়্যারলেস বার্তায় মূলত এই ঘোষণাটা দেয় যে আজ থেকে আমরা স্বাধীন, সেটার পরিপ্রেক্ষিতে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাই এবং যুদ্ধে নেমে পড়ি। আর এই যুদ্ধের ক্ষেত্রে যখন আমরা যুদ্ধটাকে ভালোমতো যেন পরিচালনা করতে পারি, সেজন্য আমরা এর আগের পাঠও বলেছি যে আমাদের একটা সরকার গঠন করা হয়েছিল, যার নাম হচ্ছে মুজিবনগর সরকার। স্বাধীনতা ঘোষণা করার পর প্রথমত আমাদের সর্বপ্রথম কাজ থাকে যে সরকার গঠন করা। সেই মুজিবনগর সরকার আমরা গঠন করেছিলাম, যেটা কিনা আমাদের দেশের ক্ষেত্রে প্রথম অস্থায়ী সরকার ছিল। এটা কবে গঠন করা হয়েছিল? 1971 সালে 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। অর্থাৎ 10ই এপ্রিল আমাদের যুদ্ধ কিন্তু আমরা স্বাধীনতা ঘোষণা করলাম 26শে মার্চ, মার্চের পরে কিন্তু আমরা এপ্রিলে চলে আসছি। অর্থাৎ প্রায় 15 দিনের মাথায় আমরা কি করেছি, একটা সরকার গঠন করতে পেরেছি। 10ই এপ্রিলে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন হয় মুজিবনগর সরকার নামে পরিচিত, যেটা এই সরকারের নাম হচ্ছে মুজিবনগর সরকার, কারণ যে জায়গাটাতে সরকার গঠন করা হয়েছিল তার বর্তমান নাম হচ্ছে মুজিবনগর সরকার, মানে মুজিবনগর, যার জন্য সেই জায়গা অনুসারে নামকরণ করা হয়েছে। এই সরকারের রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধুকে, অর্থাৎ তিনি হলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। অর্থাৎ এখানে যদি প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রপতি কিভাবে সে হলো, কারণ তাকে তো গ্রেপ্তার করে নিয়ে যায়। হ্যাঁ, গ্রেপ্তার করে নিলেও ল অ্যান্ড অর্ডারে যেটা আসে, অর্থাৎ আইন অনুসারে তাকে আমরা রাষ্ট্রপতি মানি, কিন্তু সে যেহেতু উপস্থিত ছিল না, তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, যার জন্য আমরা আবার পরবর্তীতে একটা উপরাষ্ট্রপতি নির্ধারণ করেছিলাম, যা আমরা পূর্ববর্তী পাঠগুলোতে জেনেছি যে কে উপরাষ্ট্রপতি ছিলেন, অর্থমন্ত্রী কে ছিলেন, এগুলো আমরা জেনেছি। এখন আসি যে রাষ্ট্রপতি অর্থাৎ আমাদের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। এই সরকার প্রধান ভূমিকা স্বরূপ যে কাজগুলো করেছিল সেটা আমরা পূর্ববর্তী পাঠগুলোতে ভূমিকাগুলো দেখিয়েছি। বাট এখানে যে আলোচনার পরিপ্রেক্ষিতে যে প্রধান দুটি কাজের কথা এসেছে, সেই কাজ দুটি আমরা উল্লেখ করেছি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে জনগণকে উৎসাহিত করেছে এই সরকার, এবং যুদ্ধ পরিচালনার জন্য মুক্তি বাহিনী গঠন করেছিল। সেই মুক্তি বাহিনীগুলোর বিষয়গুলোর মধ্যে কি কি আছে সেটা আমরা পড়েছি। এরপর সেই মুক্তিযুদ্ধের সকল শ্রেণী পেশার বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নিগ্রোষ্ঠীরা অংশগ্রহণ করেছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল তার একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে এটার সাথে ছিল, যার জন্য এটা আমরা উল্লেখ করেছি যে হ্যাঁ, সবাই এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছে। তার সাথে যে ব্যতিক্রম ছিল, যারা ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থাৎ বাঙালির মধ্যে বলা যায় যে তারা খুবই নিতান্ত সংখ্যায় খুবই কম, তারপরেও তারা অংশগ্রহণ করেছিল। এরপর আসে মুক্তিযুদ্ধের সময়সীমা ও ক্ষয়ক্ষতি, অর্থাৎ এই মুক্তিযুদ্ধ হওয়ার পর কি ধরনের ক্ষয়ক্ষতি হলো এবং এটা কত সময় পর্যন্ত চলেছে। 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত মোট 9 মাস মুক্তিযুদ্ধ চলে, অর্থাৎ 26শে মার্চ শুরু হয় 1971 সালে আর শেষ হয় 16ই ডিসেম্বর, অর্থাৎ 16 এই পর্যন্ত প্রায় 9 মাস মুক্তিযুদ্ধ চলেছিল। আর সেটা কিন্তু একই সালের মধ্যে, যখন আমরা তোমাদের কোশ্চেন করি তখন তোমরা এখানে ভুলবশত 1972 সাল দিয়ে দাও, কিন্তু এটা 72 সালে একই সালের মধ্যে হয়েছে। 1971 সালে 26শে মার্চ, 1971 সালে 16ই ডিসেম্বর। আর এই যুদ্ধের সময় যে পরিমাণ ক্ষতিগুলো হয়েছিল সেই ক্ষতিগুলো আমরা একটু দেখি। যে একেবারে লিখেছি যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছিল, অনেকেই ঘরবাড়ি হারিয়েছিল। রাজাকার যে আলবদররা ছিল, তারা কিন্তু বাঙালি ছিল। বাঙালি হওয়া সত্ত্বেও তারা কি করেছে, পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে আমাদেরকে হত্যার কাজে তারা মানে কাজ করেছে, হত্যার মতো কাজ করেছে, অগ্নিসংযোগ ঘটিয়েছে, বর্বর নির্যাতনের কাজ তারা চালিয়েছে তাদের সাথে হাত মিলিয়ে। এরপর পাকিস্তানের হানাদার বাহিনী নিষ্ঠুর গণহত্যা চালায়, অর্থাৎ তাদের আঘাত ধরে তাদের সহযোগিতা আমাদের উপরে যত ধরনের নিষ্ঠুরতা আছে সেগুলো আমাদের উপরে প্রয়োগ করেছিল। সুতরাং এমনি করে বাংলাদেশের জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয় এই যুদ্ধে। অর্থাৎ কি পরিমাণ যুদ্ধ হয়েছিল, যা এই টুকটাকে 2-3টে বর্ণনা হয়তো সম্ভব নয়, তবে একটু চেষ্টা করেছি সেটা বোঝানোর জন্য যে কি পরিমাণ হত্যাযোগ্য বা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল। আর রাজাকার আলবদরকে মূলত আমরা কি বলে যাই, এদেরকে আমরা যুদ্ধাপরাধী বলে জানি। কেন? কারণ হচ্ছে তারা বাঙালি হওয়া সত্ত্বেও পাকিস্তানিদের পক্ষে কাজ করেছিল এবং বাঙালিদের উপর নানা ধরনের বর্বর নির্যাতন চালিয়েছিল, তাই এরা যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত। অর্থাৎ তারা অপরাধ করেছে যুদ্ধের সময়, জন্য যুদ্ধাপরাধী হিসেবে তারা বিবেচিত হয়। এরপর আসে মুক্তিযুদ্ধের প্রাপ্য, অর্থাৎ এই যে আমাদের এত নির্যাতন করা হলো বা এত ত্যাগ আমরা স্বীকার করলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা মুক্তিযুদ্ধের ফলাফল কি হলো বা আমরা কি পেলাম। বাংলাদেশ জনগণের জানমালের ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও এবং পাকিস্তান বাহিনীর বর্বর নির্যাতনের নিষ্ঠুর গণহত্যার পরেও মুক্তি বাহিনীকে দমানো সম্ভব হয়নি। অর্থাৎ এত অত্যাচার, এত নির্যাতন চালিয়েছিল, তারপর আমাদেরকে দমানো সম্ভব হয়নি, মুক্তি বাহিনীকে দমানো সম্ভব হয়নি। আমরা চালিয়ে গিয়েছি এই যুদ্ধ। অবশেষে বাংলাদেশের স্বাধীন হয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং মুক্তিযুদ্ধের ফলে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, অর্থাৎ এই বাংলাদেশকে পেয়েছি। একটি নতুন মানচিত্র পেয়েছি, অর্থাৎ বিশ্বের মানচিত্রে নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়েছে বাংলাদেশ নামে, এবং সেটা আলাদা একটা চিত্র আঁকা হয় সেই মানচিত্রে। তার মানে আমরা একটা নতুন মানচিত্র
মানচিত্র পেয়েছি, এরপর একটা জাতীয় পতাকা পেয়েছি যেটা কিনা আমাদের জাতীয় পাকিস্তানের জাতীয় পতাকার সাথে বা অ্যাডজাস্ট করে না, অর্থাৎ মিল নেই। আমরা নতুন একটি জাতীয় পতাকা পেয়েছি এবং জাতীয় সঙ্গীত পেয়েছি। তার মানে এই চারটা জিনিস কিন্তু আমরা স্বাধীনতার ফলে, মুক্তিযুদ্ধের ফলে আমরা পেয়েছি, যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং অনেক গর্বের বিষয়। আচ্ছা, তাহলে পুরো আলোচনা থেকে আমাদের মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971 সালের মধ্যে আমরা ছিলাম, তবে এগুলো আমরা মূল কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন আমরা অনেক ছোট বড় ইনশাআল্লাহ আরো বিস্তারিত জানতে পারবো। তবে যতটুকুই জেনেছি এখানে যে সালগুলো এসেছে সেই সালগুলো মূলত আমাদের মনে আছে কিনা বা এই সালগুলোতে কি ঘটনা ঘটেছে সেই হিসেবে আমরা একটু মূল্যায়ন করার জন্য একটা পার্ট রেখেছি, সেটা হচ্ছে এই ডেটগুলো। অর্থাৎ এই ডেটগুলোতে নিশ্চয়ই এতক্ষণ মনোযোগ সহকারে তোমরা শুনেছো, তাহলে একটা পারার কথা। যেমন 1971 সালের নিম্নের দিনগুলো কি ঘটেছিল, 7ই মার্চে কি ঘটেছিল, 16 মার্চে কি ঘটেছিল। 7ই মার্চে আমরা দেখেছি যে ভাষণ, শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিল এবং সেক্ষেত্রে স্বাধীনতার ডাক দিয়েছিল। 16 মার্চে কি হয়েছিল, 16 মার্চে মূলত আলোচনা শুরু হয়েছিল ইয়াহিয়া খানের সাথে এবং সেটা চলে 25 মার্চ পর্যন্ত। এবং 25 মার্চে কি হলো, 25 মার্চে আমাদের সেই কালো রাত্রি চলে আসলো, অর্থাৎ এটাকে আমরা অপারেশন সার্চলাইট হিসেবে জানি, যে অপারেশন সার্চলাইট মতো প্রক্রিয়া এখানে চালু হয়েছিল। 26 মার্চে কি হয়েছিল, 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। আর 10 এপ্রিল কি হয়েছিল, 10 এপ্রিল হয়েছিল মুজিবনগর সরকার গঠন, অর্থাৎ অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। আমি যদিও এটা বলে দিয়েছি, কারণ তোমরা বাসায় বসে যেন এটা আবার ভালো মতো প্র্যাকটিস করতে পারো, সেজন্য মূল্যায়নের পর্বেও আমি সেটা বলে দিলাম। এখন আছে পুরো আলোচনার প্রেক্ষিতে, পুরো আলোচনা থেকে নিশ্চয়ই তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, নিশ্চয়ই তোমরা বিষয়গুলো সুন্দর মতো বুঝতে পেরেছো। সেই বিষয়গুলো থেকে তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্নগুলি রেখেছি, যেগুলো থেকে তোমরা বাড়ির কাজ করতে পারবে। সেগুলো একটু দেখে আমরা নমুনা প্রশ্নগুলোর মধ্যে কি আছে। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন সেটা আমরা দেখেছি, কোথায় ভাষণ দিয়েছিলেন এটার উত্তর আমি বলবো না, এগুলো তোমাদের ইন্টারভিউ থাকবে। ইয়াহিয়া খানের সাথে কতদিন ধরে আলোচনা হয়েছিল, সম্পূর্ণ আলোচনার মধ্যে সেটা ভালো মতো শুনলে তোমরা অবশ্যই পারবে। 25 মার্চে কি ঘটেছিল যেটা আমরা একটু আগে মূল্যায়ন পর্বেও সেটা বললাম। 10 এপ্রিল কি ঘটেছিল সেটাও মূল্যায়ন পর্বে বলে ফেলেছি। কয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল সেটাও আমরা বলে ফেলেছি আলোচনায়। এবার আসে 1970 সালে, এখানে একটু অনুধাবনমূলক একটা কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে 1970 সালে নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন। যদি পুরো আলোচনাটা তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবে, যে কেন আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ এই সালটা যদি না হতো বা নির্বাচনটা যদি না হতো তাহলে আমাদের যুদ্ধই শুরু হতো না, বা আমরা অধিকারের প্রশ্নে চলে যেতাম না, বা সেই যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো ঘটতো না। তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এই জন্য তোমরা সেটা বাসায় বসে চেষ্টা করবে এবং সেটা এসডব্লিউ করবে। আর এসডব্লিউটা করার পর প্রতি রবিবার তোমাদের অভিভাবকের মাধ্যমে খাতাটা জমা দিয়ে যাবে এবং তোমার পূর্বের খাতাটা ফেরত নিয়ে যাবে। আর জমা দেওয়ার সময় হচ্ছে 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তাহলে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই প্রস্তুত থাকবে। আমরা নতুন একটা কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ হাফেজ।